জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই যে বেধড়ক পেটাচ্ছে, মানে কিরকম ভাবে পেটালো দেখলেন তো? এই পেটানোটাকে সমর্থন করছি না, কিন্তু এই যে জিহাদি, সেটা নিয়ে তো আপনাদের কোনো সন্দেহ নেই। এই জিহাদির নাম হচ্ছে মামন শেখ। মামন শেখের বাড়ি হচ্ছে বীরভূমের কঙ্কালীতলা বলে একটা জায়গা রয়েছে। আপনারা অনেকে গেছেন, আমরাও গেছি, সবাই গেছে। কঙ্কালী মায়ের মন্দির রয়েছে এবং এই জিহাদিরা এই কঙ্কালী মাতার মন্দিরটাকে অপবিত্র করে রেখেছিল। যখন খুশি যেদিন খুশি যাকে খুশি নিয়ে গিয়ে কঙ্কালী মাতার মন্দিরে উঠত এবং সেটাকে অপবিত্র করত। এই মামন শেখ কি করত? মামন শেখ অবশ্যই তৃণমূলের নেতা ছিল। মামন শেখ, দেখুন, যারা জিহাদি তারা তো তৃণমূলের লোকজন হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সে তোলাবাজি করত, তৃণমূল তোলাবাজি করবে, নতুন কিছু না। এ হচ্ছে বিভিন্ন রকমের মহিলাদের উপরে অত্যাচার করত, বিশেষ করে হিন্দু মহিলাদের উপরে অত্যাচার করত, ধর্ষণ করত। এটা খুব স্বাভাবিক, মানে এটা নতুন কিছু না। এ যেটা করত, জমির কালোবাজারি, বিভিন্ন রকমের কালোবাজারি, দুর্নীতি, এইসব করে বেড়াতো এবং তার মাথার ওপরে ছিল একদম তৃণমূলের যে সর্বোচ্চ নেতা নেত্রী, তাদের হাত ছিল। তো মামন শেখকে এরকম করে বেধড়ক মারার পরে একটু আমার খারাপ লাগেনি। আইনি বেআইনি কথা বলছি না, একটু খারাপ লাগেনি। এবং শুধুমাত্র এই ছোট্ট ছবিটা দেখে চমকাবেন না, জিহাদি যুগটা কিন্তু শেষ হতে চলেছে। পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে জিহাদি শব্দটাকে মুছে দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ তারকেশ্বরে গিয়েছিলেন, সেখানে একটা ধর্ম সভার সূচনা করেছেন। শ্রাবণী মেলা আসছে, যারা বাবা তারকেশ্বরের ধামে যাবেন এবং রাস্তায় হেঁটে যাবেন, তাদের জন্য সুবন্দোবস্ত করা হয়েছে। তাদের যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, তার জন্য অস্থায়ী ক্যাম্প রয়েছে, চিকিৎসা পরিষেবা রয়েছে। আকাশ থেকে প্রত্যেক সোমবারে হেলিকপ্টারে করে ফুল ছড়ানো হবে, কালকেই বলেছিলাম। শুভেন্দুবাবু আজকে সল্টলেকে গিয়ে অরণ্য সপ্তাহ তার সূচনা করেছেন, সেখানে একটা পার্টি অফিসের উদ্বোধন করেছেন। তারপরে তিনি নবান্নে গিয়েছেন, নবান্নে গিয়ে সেখানে সরকারি কর্মসূচি করেছেন। তারপরে তারকেশ্বরে গিয়েছিলেন, সাধু সন্তদের সঙ্গে তিনি যে সভা চলছে সেটার সূচনা করে এসছেন। সাধু সন্তদের সভা এর আগে আপনারা দেখেছেন, যেদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিতাড়িত মুখ্যমন্ত্রী বলতে পারেন, গলা ধাক্কা খাওয়া মুখ্যমন্ত্রী বলতে পারেন, তিনি যখন দীঘায় একটা কর্মসূচি করছিলেন, জগন্নাথ ধাম তো নয়, মানে জগন্নাথ ধাম বলা হয় একমাত্র পুরী শ্রীক্ষেত্রকে, তো সেখানে তিনি একটা মন্দিরের উদ্বোধন করেছিলেন। সরকারি পয়সায় করা যায় না, তাও তিনি করেছিলেন। বিভিন্ন রকমের নিয়ম কানুন মানেননি। আর তার সঙ্গে যারা ছিল, তার যারা অনুচরেরা, চরকুর কথা আমার মনে আছে, তারা আবার মাংস খেতে খেতে ছবি পোস্ট করেছিল। ভাবতে পারেন, মানে নোংরামির একটা লেভেল থাকে, একটা নোংরামির সীমা থাকে। সমস্ত সীমা যখন অতিক্রম করে যায়, যখন জিহাদিদের পায়ে গিয়ে আত্মসমর্পণ করে কোনো দল এবং তার সরকার, তার যা অবস্থা হওয়ার তাই দেখছেন। টুকরো টুকরো হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। কত রকমের যে এখন তৃণমূল কংগ্রেস তার ঠিক নেই। কেন্দ্রে যারা রয়েছে কয়েকজন সাংসদ, তারা নতুন দলে যোগ দিয়েছে। এখানে যারা রয়েছে তারা 14-15টা ভাগে ভাগ হয়ে গেছে। সেসব আর বিভিন্ন টিভি চ্যানেলের বিরাট উৎসাহ রয়েছে, আমাদের কোনো উৎসাহ নেই। আমাদের উৎসাহ হচ্ছে এই যে সরকারটা 2 মাস হয়ে গেল, কি করলো, আগামী কয়েক বছরে কি করবে, এখন কি করছে, এগুলোতে বরং আমাদের ফোকাসটা দেওয়া অনেক দরকার এবং জরুরি। যা যা হয়েছে, যা যা হচ্ছে, তা তো আপনারা জানেন। জিহাদিদের সরকারটা যেটা ছিল, সেটা চলে যাওয়ার পরে জিহাদিরা ভীষণভাবে ভয় পেয়েছে। সেটা একদম শুরুর দিকে পাক শাকাশে আচ্ছা করে বাটামে দিয়ে ওষুধ দেওয়া হয়েছিল, বেশ কয়েকজনকে তুলে নেওয়া হয়েছে। এমনকি কয়েকদিন আগে বারুইপুর কাণ্ডে বেশ কয়েকজন জিহাদিকে অ্যারেস্টও করে নেওয়া হয়েছে, তারা অশান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। এগুলো মোটামুটি আপনারা জানেন। আপনারা যেটা জানেন না সেটা হলো, এই জিহাদিদের সরকারের আমলে এবং তার কয়েক বছর আগে 2007 সালে যখন বামফ্রন্ট সরকার ছিল, যখন কিনা এই জিহাদিদের নেত্রীও তাকে সমর্থন করেছিল, তসলিমা নাসরিন, কবি, সাহিত্যিক, একদম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, তিনি কলকাতায় এসেছিলেন একটা অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে জিহাদিরা তার প্রতিবাদ করেছিল। দ্বিখণ্ডিত বলে একটা বই ছিল, লজ্জা বলে একটা বই ছিল, যেখানে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে নির্যাতন তিনি লিখেছিলেন। তিনি যেটা দেখেছিলেন সেই সত্যি ঘটনাটা আমাদের সামনে, গোটা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। জিহাদিদের খুব রাগ হয়ে গিয়েছিল। বাংলাদেশের যারা মৌলবাদী আর এপারের যারা মৌলবাদী, তারা তো এক। আর মৌলবাদীদের সমর্থক কে? মমতা ব্যানার্জি। আমরা তো ভাবতে পারিনি যে বামফ্রন্ট সরকারের আমলে ওই কাণ্ডটা হবে। তসলিমা নাসরিনকে 2007 সালে, আজ থেকে 18 বছরেরও বেশি আগে,
আমরা এটাকে প্রায় 20 বছর বলে ধরতে পারি। জীবনানন্দের একটা কবিতা আছে, আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। মানে তখনও আমরা সাংবাদিকতার পেশায় ছিলাম। এই তসলিমা নাসরিনের ওপরে যে অত্যাচারটা করা হয়েছিল, একাডেমি অফ ফাইন আর্টসের সামনে যেভাবে নোংরা জঘন্যভাবে তাকে কুৎসিতভাবে আক্রমণ করা হয়েছিল, সেগুলো আমরা দেখেছি, আমি দেখেছি। তো সেই তসলিমা নাসরিন তিনি সত্যি সত্যি নির্বাসিত হয়ে গেলেন, কলকাতায় আর ঢুকতেই পারলেন না, ভারতবর্ষও তাকে একসময় ছেড়ে দিতে হলো। তবে এই মুহূর্তে তিনি দিল্লিতে আছেন, কেন্দ্রীয় সরকারের আতিথেয়তায় আছেন, তার অনুমতিতে অবশ্যই আছেন, এবং তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে কলকাতায় তিনি তার বাকি জীবনটা থাকতে চান। সেটা সম্ভবত হয়ে যাবে। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। বিজেপির যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি তো সাংসদ, তিনি কিন্তু রাজ্যসভার সাংসদ, এবং সেখানে তিনি এই সওয়ালটা তুলেছিলেন তসলিমা নাসরিন কেন ফিরবেন না, সেই ইচ্ছা প্রকাশ করেছিলেন। কেন্দ্রে এবং রাজ্যে যেহেতু একই দলের সরকার রয়েছে, কোনো অসুবিধা হবে না। আর কোনো জিহাদি যদি কোনো রকমের বদমাইশি করতে চায় তাহলে বাটাম আর না হলে বারুইপুর দাওয়াই, এখন তো বারুইপুর দাওয়াই শব্দটা খুব চলছে, এনকাউন্টার হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আমরা বলেছিলাম যে বাটাম বা লাঠি খেতে হবে, তারপরে বারুইপুর কাণ্ডের পর থেকে বলছি যে বারুইপুর দাওয়াই পেয়ে যাবে। জিহাদিপনা করার কেউ চেষ্টা করো না, এই কারণে বলছি জিহাদি যুগ কিন্তু শেষ হতে চলেছে, জিহাদি যুগটা শেষ হতে চলেছে আরো একটা কারণে কিন্তু বলছি। মালদায় একটা মন্দির ছিল, প্রাচীনকালে ছিল আদিনাথ মন্দির, তার অনেক নিদর্শন রয়েছে, পরে সেটা নাম হয়ে যায় আদিনা মসজিদ। তো সেই আদিনা মসজিদে আগামী 27শে জুলাই, মানে একদম পবিত্র শ্রাবণ মাস, যেটা শিব ঠাকুরের মাস বলা হয়, বাবার মাথায় জল ঢালতে যান তারকেশ্বর সহ এ রাজ্য তো বটেই, এদেশের বিভিন্ন শিব মন্দিরে অত্যন্ত পবিত্রতার সঙ্গে শ্রাবণ মাসটাকে পালন করা হয়, উদযাপন করা হয়। তো 27শে জুলাইতে এই পবিত্র শ্রাবণ মাসে সেখানে একটা হিন্দু সংহতি মঞ্চ এই ধরনের কোনো একটা নাম, মানে একদম যারা সনাতনের উপাসক তাদের একটা সংগঠন, তারা কিন্তু ওখানে একটা শিবলিঙ্গ নিয়ে যাবেন। ডেটটা মনে রাখবেন, 27শে জুলাই, সেখানে রুদ্রাভিষেক করানো হবে। এবং এটা কিন্তু অত্যন্ত বড় ইস্যু হতে চলেছে, মানে রাম মন্দির আন্দোলনের মতোও কিন্তু এটা হয়ে যেতে পারে। তার কারণ বছরের পর বছর যেটা আদিনা মসজিদ বলে সেই মুঘল আমল থেকে চলে আসছে, তার ভেতরের যা নিদর্শন, ভেতরের যা স্থাপত্য, ভেতরের যা কিছু, সেটা আদিনাথের মন্দির। এটা অনেক ঐতিহাসিকও বলেছেন, অনেক বিশেষজ্ঞরা বলেছেন, অনেক, যে কোনো আপনারাও গিয়ে দেখে আসবেন, সেখানকার নিদর্শন দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা যদিও বিতর্কিত এবং এটার এখনো ফয়সালা হয়নি, তবে 27শে জুলাই ওখানে মহাদেবের রুদ্রাভিষেক হবে। আপনারা খেয়াল রাখবেন, এই ইস্যুটা খুব অনেক দূর যাবে, অনেক দূর যাবে। তাহলে কি দাঁড়ালো, এস্টাবলিশ হচ্ছে কিনা যে এ রাজ্য থেকে জিহাদি যুগ খতম হতে চলেছে। দেখুন, এই যে তসলিমা নাসরিনকে যারা আনছেন, যারা উদ্যোক্তা, সেটা হচ্ছে মৌলবাদ বিরোধী কবি সাহিত্যিকদের অনুষ্ঠান, এটা নাম দেওয়া হয়েছে। আগামী 1 আগস্টে সেখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সাহিত্যিক আপনারা চেনেন, তিনি থাকবেন। কলকাতা রবীন্দ্র সদনে একটা অনুষ্ঠান হবে, মুখ্যমন্ত্রীও থাকবেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও থাকবেন। আর যারা উদ্যোক্তা তাদের মধ্যে অন্যতম নাম হচ্ছে ওসমান মল্লিক, তিনি পেশায় আইনজীবী। তো ওসমান মল্লিকের সঙ্গে আমাদের একটু কথা হয়েছিল, সেই কথাটা একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন, পরিষ্কার হয়ে যাবেন। শুনুন। আগামী 1 আগস্ট তসলিমা নাসরিন আসার কথা, এটা কি ঠিক? হ্যাঁ, 100% ঠিক। আগামী 1 আগস্ট তসলিমা নাসরিন আসছেন, রবীন্দ্র সদনে প্রোগ্রামে উনি থাকবেন। এই প্রোগ্রামে আরও অনেকে থাকবেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় থাকবেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন, অর্থমন্ত্রী থাকবেন। অনুষ্ঠান তসলিমা আসছেন, এটা একবার 100 সত্যি। আচ্ছা, এবং কিন্তু আমাদের সরকার, বলুন। না, আমরা তো যতদূর জানি যে ওই যখন লেফট আমলে 2007 নাগাদ বিক্ষোভের জেরে আর কি, তখন পুলিশও করেনি, খুব একটা বাধা দেয়নি, বিক্ষোভ হয়েছিল, তসলিমাদিকে চলে যেতে হয়েছিল। তারপরে গত 15 বছরেও 2011-তে নতুন সরকার আসার পরেও কোনো উদ্যোগ নেয়নি ফেরানোর জন্য। তো এখন কিভাবে এটা সম্ভব হলো? দেখুন, এখন তো এই সরকারের অ্যাটিটিউড বদলেছে। এরা বলছেন যে আমরা কবি সাহিত্যিকদের উপরে কোনো রকম কিছু আরোপ করতে চাই না। তাছাড়া আমাদের ট্র্যাডিশন, লেখকদেরকে সম্মান করা, তাদেরকে তাড়িয়ে দেওয়া নয়। সেই হিসাবে আমি উদ্যোগ নিয়েছিলাম এবং যিনি কনসেন্ট দিয়েছিলেন লেখিকা, তারপরে সরকারকে বলেছিলাম যে আপনারা এদের একটু হেল্প করুন, সিকিউরিটি প্রোভাইড করুন, অন্য কিছু হেল্প দরকার নেই। তো সরকার বলেছে নিশ্চিতদের নিরাপত্তা দেবেন এবং সমস্ত রকম সহযোগিতা করবেন। তো সেই হিসেবে তাকে আনা সম্ভব হচ্ছে।
দেখুন, এটা তো নিঃসন্দেহে বলার অপেক্ষাই রাখে না, ভীষণ ভালো খবর, আমরাও খুশি, পশ্চিমবঙ্গের নিশ্চয়ই সবাই দমদম। প্রায় খুশি হওয়ার কথা। তো হুম। আরেকটা ছোট্ট জিনিস জানার ইচ্ছা ছিল যে হুম। তসলিমাদির তো ইচ্ছা কলকাতায় থাকার, মানে সে ব্যাপারে কি কিছু হুম। কথা হয়েছে বা সম্ভব? আমাদের তরফ থেকে সরকারের কাছে আবেদন থাকবে যাতে তিনি প্রিয় শহরে থাকতে পারেন। তো সেটা এখনো ভাবনা চিন্তার স্তরে আছে, এখনো সেটা নিয়ে কোনো কনক্লুসিভ বলার মতো কোনো জায়গায় আসেনি। তবে এটা জাস্ট প্রথম স্টেপ, তিনি আগে আসুন, দীর্ঘ প্রায় 18 বছর 8 মাস পরে আসছেন, তারপরে এগুলো নিয়ে আমাদের দাবি তো থাকবেই, এমনকি বইমেলা উদ্বোধনের দাবি থাকছে আমাদের। ওকে, ওসমান দা, আমার একদম শেষ প্রশ্ন। আপনারা এই যে হুম। সভাটা করছেন, এটা মৌলবাদ বিরোধী একটা অনুষ্ঠান, কিন্তু আপনি হুম। জানেন যে কলকাতায় তো মৌলবাদী সংগঠন অনেক রয়েছে, মানে তাদের সঙ্গে কি আলাদা করে কোনো রকম বোঝাপড়া কথা বলার কোনো চেষ্টা করবেন? কিছু কিছু দেখুন, এটা তো কোনো বলার অপেক্ষা রাখে না, তাদের সঙ্গে কেন বসতে হবে? ভারতবর্ষ একটি স্বাধীন সার্বভৌম দেশ, এখানে মত প্রকাশের স্বাধীনতা আছে এবং সরকারকে সেটা সুনিশ্চিত করতে হবে যাতে মত প্রকাশের স্বাধীনতায় কোনো বাধা না আসে, এবং সরকার, রাজ্য সরকার বলেছে সেই সুনিশ্চিত কাজে তারা করবে। দেখুন, আলোচনা যে হয়ে গেছে এটা নিশ্চয়ই বুঝতে পারলেন, পুলিশ প্রশাসন কিন্তু তৈরি আছে। আরো একবার বলছি, তসলিমা নাসরিন কলকাতায় আসার পরে যদি কোনো জিহাদি সংগঠন বা মৌলবাদী সংগঠন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কোনো নোংরামি করার চেষ্টা করে, তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিণতি হবে, বীভৎস পরিণতি হবে। সেই পরিণতির কথা ভেবে দেখুন, এই যে এয়ারপোর্টে আমরা প্রথম মনে হয় সম্ভবত করেছিলাম, তারপরে কোনো পোর্টাল করেছে, ইউটিউব চ্যানেল করেছে, এয়ারপোর্টের ভিতরে যে মসজিদটা ছিল সেটাকে তো ভেঙে সরিয়ে দেওয়া হবে। মানে রানওয়েটাকে চালু রাখতে গেলে, বিপদটাকে এড়াতে গেলে, ভবিষ্যতের কোনো আশঙ্কা নাশকতাকে এড়াতে গেলে গত 30 বছরের চেষ্টায় যা হয়নি, একটা মসজিদকে পুরোপুরি সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। এটা সম্ভব হচ্ছে। আদিনা মসজিদের জায়গায় আদিনাথ মন্দির গঠন করার বা স্থাপন করার বা পুনঃস্থাপন করার যে আলোচনা, সেটা চলছে। তারকেশ্বরে যারা তীর্থযাত্রী যাবেন তাদের মাথার উপরে পুষ্পবৃষ্টি করা, তাদের একটু বিশ্রামের জায়গা হচ্ছে, হবে। তসলিমা নাসরিন গত 20 বছর পশ্চিমবঙ্গে আসতে পারেননি, তাকে আনা হচ্ছে, হবে। পার্ক সার্কাসে 5 পয়েন্ট ক্রসিংয়ে যারা তাণ্ডব করার চেষ্টা করবে, জিহাদি হামলা করার চেষ্টা করবে, তারা বাটাম খাবে। আর যারা অত্যাচার করার চেষ্টা করবে তারা বারুইপুর দাওয়াই পাবে। বুঝতে পারলেন? এই কারণেই বলছি যে পশ্চিমবঙ্গ থেকে জিহাদি যুগ শেষ হতে চলেছে। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে, ভালো লাগলে বা খারাপ লাগলে, যাই লাগুক তবু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশাপাশি বেশি ভালো লাগলে একটু হাইপ তুলে দেবেন। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে পরের এপিসোডে, দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।